পাহাড় দিয়েছে হাতছানি, তাই আর নিজেকে আটকে রাখতে পারিনি। আজকের ভিডিওতে থাকছে নর্থ বেঙ্গলের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম কাফেরগাঁও। কভার করব কলকাতা থেকে শিলিগুড়ি বাস জার্নি। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আর পাহাড়ের কোলে দারুণ একটা হোমস্টে। আপনারা দেখছেন ট্যুরে ইন্দ্র। তাহলে শুরু থেকে শুরু করা যাক। 28শে ডিসেম্বর 2024। পাহাড়ের হাতছানিকে আর উপেক্ষা না করতে পেরে আমরা বেরিয়ে পড়েছি আর একটা ট্যুরে। এবারের গন্তব্য নর্থ বেঙ্গলের একটা ছোট্ট মিষ্টি গ্রাম কাফেরগাঁও। খুব লেট প্ল্যানটা করার জন্য ট্রেনের টিকিট আমরা পাইনি, তাই প্রথমবার আমরা বেছে নিয়েছি বাস রুট। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সব বাসই মোটামুটি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ছাড়ে, কিন্তু আমাদের পিক আপ পয়েন্ট হলো এয়ারপোর্ট 1 নম্বর গেট। যদিও বাসের টিকিটের ভাড়া একটু বেশিই পড়েছিল, কিন্তু দেরিতে প্ল্যান করার এইটুকু মাসুল তো দিতেই হবে, তাই না? এবারের ট্রিপে আমাদের সাথে আছে নীলদা, অর্থাৎ ঐন্দ্রিলার দিদির হাজব্যান্ড। আর এই হলো ঐন্দ্রিলার দিদি অর্থাৎ শ্রীমাদি, আমাদের সবার ছোটদি ভাই। আর আমরা এখন দাঁড়িয়ে আছি পিক আপ পয়েন্টে, এয়ারপোর্ট গেট নাম্বার 1। এটা আপনারা অ্যাপ থেকেই দেখে নিতে পারবেন। আমরা বুক করেছিলাম রেড বাস অ্যাপ থেকে। আমাদের প্রথমেই একটা চেঞ্জ এসে গেছে। 1 নম্বরের জায়গায় 3 নম্বরে যেতে হবে আমাদের। টোটো ভাড়া করে আমরা যাচ্ছি 3 নম্বরে। ই রিক্সা, রাইট। হঠাৎই আমাদের বাস থেকে ফোন করে বলা হয় যে আপনাদের এয়ারপোর্ট 3 নম্বর গেটে চলে আসতে হবে। এই যে পিক আপ পয়েন্ট এয়ারপোর্ট 3 নম্বর গেটে। হঠাৎ এই প্ল্যানের চেঞ্জ আর বাসের লেট করা আমাদের একটু ফার্স্ট্রেটিংই লাগছিল। যাই হোক, বেশ কিছুটা লেট হলেও বাস চলে এলো এয়ারপোর্ট 3 নম্বর গেটের পিক আপ পয়েন্টে, যেখানে আমাদের সাথে সাথে আরও বেশ কিছু যাত্রীরা বাসে অনবোর্ড করলেন। বাসে উঠে গেছি। মোটামুটি বাস তো সুন্দর, একটু লেট হয়েছে। তা এবার সিটটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, তলায় বিছানাটা বেশ নরম। জুতো রাখার জায়গা সেরকম কিছু নেই, জুতোগুলো সাইডেই রেখে দিতে হচ্ছে। সবাই জম্বাই রেখেছে। সামনে একটা টিভি আছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, আর ওপরে এখানে একটা হেডফোন দেওয়া আছে, যেটা বেসিক্যালি কানে পড়ে এই সামনের যে টিভিটা আছে, এই টিভিটা থেকে যা সাউন্ড আসছে সেটা এই হেডফোন থেকে আসবে। এইটা হলো বাসের লেফট সাইডে সিঙ্গেল সিট, আর এই দুটো হলো বাসের রাইট সাইডে ডাবল সিট। সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল, আর বালিশ আর ব্ল্যাঙ্কেটও কিন্তু সাথে দেওয়া ছিল। এই যে মাথায় লেগে গেছে, বাস ব্রেক মেরেছে আর মাথায় লেগেছে। মজা গল্প আড্ডাটা শুরুই হয়েছিল, সাথে সাথেই দেখি আমাদের হাতে একটি করে খাবারের প্যাকেট চলে এলো। এই সন্ধেবেলার বাসের স্ন্যাক্সে রয়েছে একটা করে ইনস্ট্যান্ট নুডলস, আর এর সাথে রয়েছে একটা করে জলের বোতল, আর তার সাথে একটা করে কোকও রয়েছে। স্পুন আর ন্যাপকিনও কিন্তু দেয়া ছিল সাথে। আচ্ছা, বাসের প্রত্যেকটা সিটে কিন্তু চার্জিং পয়েন্ট আর এই যে ওপরে ফোন হোল্ডার, এই ফোন হোল্ডারটাও রয়েছে। আচ্ছা, অনেকের হয়তো মনে হতে পারে যে সিটের লেন্থ কতটা আছে। আমি লেফট সাইডের নিচের লোয়ার বার্থটা নিয়েছি, তো লেন্থটা আমি দেখিয়ে দেবো। আমার মোটামুটি হাইট 6 ফুট 2 ইঞ্চি মতো, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি কতটা পা যাচ্ছে আমার। তো পা আমার মোটামুটি ঠেকে যাচ্ছে, তো খুব আনকমফোর্টেবল নয়, কিন্তু আমাকে পাটা ভাঁজ করেই শুতে হবে সারা রাত। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে বাসে মোটামুটি 12 ঘন্টার কাছাকাছি সময় লাগে, আর এর মাঝে থাকে দুটো হল্ট। প্রথম হল্টটা থাকে কৃষ্ণনগর, যেটা মোটামুটি পৌঁছায় 10:30 থেকে 11টার মধ্যে, আর দ্বিতীয় হল্টটা থাকে ডালখোলা, যেটা পরের দিন ভোর সকাল 3:30 থেকে 4টে নাগাদ পৌঁছে যায়। আচ্ছা, এই বাসে কিন্তু কোনো ওয়াশরুম নেই, তাই হল্টগুলোকে ব্যবহার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যদিও খুব এমার্জেন্সি কেসে ওনাদেরকে বললে ওনারা নিশ্চয়ই দাঁড়াবেন। আচ্ছা, এখন 10:30 বাজে, আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম হল্টে। 10:30টার সময় আমরা এখন দাঁড়িয়েছি কোথায়? আমরা এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরে। শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, এটা মনে হয় মিষ্টান্নর প্রতিষ্ঠান এটা।
তা বাথরুম মোটামুটি ভালোই পরিষ্কার, ছেলেদের বাথরুমগুলো ভালো, যথেষ্ট ভালো পরিষ্কার। লেডিস বাথরুমও পরিষ্কার না? যথেষ্ট পরিষ্কার। লেডিস বাথরুম পরিষ্কার একদম। তো মোটামুটি এখানে একটা ব্রেক নেওয়ার মতো খুব ভালো জায়গা। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে এখানে। 20 মিনিট ব্রেক দেওয়ার পরে আমাদের বাস আবার চলতে শুরু করলো। অনেক রাত হয়ে গেছিল, তাই ডিসাইড করলাম সেকেন্ড হল্টে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর নামবো না। সকালবেলা যখন চোখ খুললো তখন অলরেডি সূর্যের আলো ফুটে গেছে, আর আমরা শিলিগুড়ির বেশ কাছাকাছি পৌঁছে গেছি। ভোরবেলা ডালখোলার হল্টে মাত্র 10 মিনিটের ব্রেক পাওয়া যায়, তাই আমরা শুধু নেমে বাথরুমটা ইউজ করেই আবার বাসে উঠে এসেছিলাম। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা এখন বাজে মোটামুটি 7টা, আমরা পৌঁছে গেছি মোটামুটি টাইমের আগেই। 7টা এখন অ্যাকচুয়ালি 7টাও বাজেনি, 7টা বাজার আগে আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। তো আমাদের যিনি গাড়িতে নিয়ে যাবেন কাফেরগাঁও, তো উনি অলরেডি এসে গেছেন। উনি বললেন সকাল থেকে এসে ওয়েট করছেন আমাদের জন্য। তো এখন হচ্ছে 7:30 বাজেনি, 7:24। আমরা সবাই গাড়িতে উঠে গেছি। 7:24 গাড়ি তৈরি। সবার শরীর কেমন? সবাই ঠিক আছে। সবাই ঠিক আছে, গাড়িতে উঠে গেছি। भैया आपका नाम क्या है? मेरा नाम रॉबिन छेत्री। रॉबिन छेत्री भैया हम लोग का अभी लेके जाने वाले हैं কাফেরগাঁও। তো আমরা রবীন্দ্রের সাথে কথা বললাম। তো কাফেরগাঁও যেতে মোটামুটি 3 ঘন্টা টাইম লাগবে, আর ওখানে টেম্পারেচার মোটামুটি এখনই 8 থেকে 9 ডিগ্রি মতো। শিলিগুড়ি থেকে কাফেরগাঁও পৌঁছাতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। হোমস্টে বুক করার সঙ্গেই আমরা কিন্তু বুক করে নিয়েছিলাম শিলিগুড়ি থেকে কাফেরগাঁও পৌঁছানোর জন্য গাড়ি। গাড়ি ভাড়া পড়েছিল 3500 টাকা, অর্থাৎ 3500। উফ, আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির শুকনা ফরেস্টের ভেতর দিয়ে। নর্থ বেঙ্গলে আসার এই রাস্তাটা আমার একদম ফেভারিট। নতুন একটা গল্পের বই হাতে পেলে ছোটবেলায় যে আনন্দটা পেতাম, এই আনন্দটা কিন্তু তার থেকে এক ফোঁটাও কম নয়। আচ্ছা, অনেক বকলাম, এবার একটু চুপ করছি। আপনারাও একটু নিজেদের চোখটা জুড়িয়ে নিন। এই দেখুন, দূরে দেখা দিয়েছে পাহাড়। দূর থেকে প্রথমবার পাহাড়ের দেখা পাওয়ার আনন্দটাই আলাদা, কি তাই তো? এটা হলো সেভকের রেলওয়ে ক্রসিং। আর এখন বাঁ দিকের যে মন্দিরটা দেখছেন, এইটা হলো সেভক কালী মন্দির। আর কিছুটা এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব সেভক করোনেশন ব্রিজ, যে ব্রিজটি কানেক্ট করে দার্জিলিংয়ের সাথে কালিম্পং ডিস্ট্রিক্টে। এই যে আমরা এসে গেছি করোনেশন ব্রিজের উপর। এই যে ডান দিকের রাস্তাটা, এইটা যাচ্ছে কালিম্পংয়ের দিকে। কাফেরগাঁও কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, কিন্তু আমরা যাব সোজা, কারণ আমাদের প্রথম সাইট সিইংয়ের পয়েন্ট হলো পানবুদারা ভিউ পয়েন্ট। আরে এই দেখুন, ডান দিকে তিস্তা নদীও আমাদের দেখা দিয়ে দিয়েছে। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা কী বা বলবো, আপনারা যারা নর্থ বেঙ্গলে আগেও এসছেন তারা তো খুব ভালো করেই জানেন কি অপরূপ সুন্দর এই জায়গা। আর না আসলে আমি তো আছিই দেখানোর জন্য। খাড়াই রাস্তা যতই ওপরে উঠছি ততই গাটা কেঁপে উঠছে পাহাড়ি ঠান্ডায়। এই রোদ ঝলমলে দিন আর পাহাড়ি ঠান্ডা, উফ কি কম্বিনেশন! এই যে আমরা পৌঁছে গেছি পানবু ভিউ পয়েন্টে। উফ কি অসাধারণ এই দৃশ্য! আমি গাড়ি থেকে নেমে বাঁদিকে তাকাতেই পাহাড়ের এই রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। পানবু ভিউ পয়েন্টে ঢোকার টিকিট 20 টাকা করে। 4টে টিকিট কেটে আমরা মেন ভিউ পয়েন্টের দিকে ঢুকে পড়লাম।
অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। বলে বলে বোঝাবার মতো নয়, নিজে এসে চোখে দেখার মতো জিনিস এটা একবার। খুব ভালো ভিউ পয়েন্ট এটা, দিদির চয়েস ছিল। দিদি কি বলছিল বলো? শুধু এটাই বলবো যে এখানে দাঁড়িয়ে ফটো তুললে, মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলবে, বেশি সামনে এগোলে ফোন পড়ে যাওয়ার 100% চান্স। এই যে খাতটা নিচে একদম, যে খাতটার কথা দিদি বলছিল। দিদি এখানে আসার পর থেকেই খালি বলছে খাদে পড়ে যাবে ফোন, খাদে পড়ে যাবে ফোন। আমি বলছি না, খাদে পড়বে না। না, কেউ যদি আমার মতো ক্লামসি হয় তাহলে অবশ্যই পড়বে। এই পানবুদারা ভিউ পয়েন্টের আরেকটা আকর্ষণ হলো এই শিব মন্দির। এই রোদ ঝলমলে সকালে এই লাল সিঁড়ি আর নীল আকাশের কন্ট্রাস্টে জায়গাটা যে কি মায়াবী লাগছিল তা আপনারা নিজেরাই চোখে দেখে নিন। এবার এই পানবুদারা ভিউ পয়েন্টের আশপাশের দোকানগুলো থেকেই একটু হালকা ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের এবারের গন্তব্য, আমাদের কাফের গাঁওয়ের হোমস্টেতে। পানবুদারা ভিউ পয়েন্ট থেকে কাফের গাঁও অবধি যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে আছে অসাধারণ সৌন্দর্য, যেটা ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো তো সম্ভব হয় না, কিন্তু যতটা পরিমাণ সম্ভব আমি চেষ্টা করছি। পাহাড়ের রূপ এতই সুন্দর যে প্রত্যেক পদে পদে চেঞ্জ হচ্ছে আমাদের চোখের সামনে দেখা দৃশ্য। কখনো চলছি খোলা নীল আকাশের তলায় পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে, আবার কখনো এটা পাল্টে গিয়ে হয়ে যাচ্ছে একটা পাহাড়ি অরণ্য, যেখানে দুপাশে দাঁড়িয়ে থাকা লম্বা লম্বা গাছগুলো যেন আমাদের পথ দেখিয়ে সামনে নিয়ে যাচ্ছে। এখন আমরা যে হাইওয়েটার উপর দিয়ে যাচ্ছি এটা হলো NH717A। এই হাইওয়েটা শুরু হয় বাগরাকোট থেকে আর শেষ হয় গ্যাংটকে। প্রায় 200 কিলোমিটার রাস্তা এই ন্যাশনাল হাইওয়েটি অতিক্রম করে। এই যে আমরা এবার ঢুকে গেছি লোলেগাঁও। ডান দিকে লোলেগাঁও ভিউ পয়েন্ট, আর আমরা যাব কাফের গাঁও। এই ভিউ পয়েন্ট থেকে বাঁদিকের এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে পড়ব কাফের গাঁও যাওয়ার রাস্তা। কাফের গাঁও ঢোকার রাস্তাতে ঢুকতেই যেন আশপাশের সিনারিটা হঠাৎ পাল্টে গেল। এতক্ষণ ধরে চওড়া ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে আমরা আসছিলাম, আর হঠাৎ করে কেমন পাল্টে গিয়ে যেন একটা পাহাড়ি গ্রামের সরু রাস্তার মধ্যে ঢুকে পড়লাম। লোলেগাঁও ভিউ পয়েন্ট থেকে এই কাফের গাঁওয়ের হোমস্টে অবধি পৌঁছাতে আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লাগলো। এটা হচ্ছে আমাদের হোমস্টে, গায়াবাগ হোমস্টে। এখানে একটা বড় বিল্ডিং আছে আর পাশে দুটো কটেজ আছে। আর আমরা পৌঁছেছি এখানে, আমাদেরকে ওয়েলকাম করার জন্য কে এসছে দেখিয়ে দিচ্ছে একবার। যখন এসছি গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছে একেবারে ওয়েলকাম করার জন্য। এইটা হচ্ছে এখান থেকে ভিউ। দেখা যাক কালকে ভোরবেলা কিরকম ভিউ আছে সেটা একবার দেখার চেষ্টা করব। কাফের গাঁওয়ের একদম শেষ সীমানায় এই হোমস্টেটা বেশ সুন্দর। সামনে একটা বেশ সুন্দর আড্ডা মারার জায়গা রয়েছে, আর আমরা থাকার জন্য বুক করেছি সামনে দুটো কটেজ। হোমস্টের আশপাশের সিনারিটা কিন্তু অসাধারণ, আর ছোট ছোট ফুল গাছ দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেট করা। এই হচ্ছে রুম, পাশের রুমটাও সিমিলার। রুমের ভেতরে পুরো উডেন কাজ করা, পুরো উডেন কাজ করা রুমের ভেতরে। আর এখানে একটা মিরর আছে, একটা টেবিল দেওয়া আছে, আর টেবিলের পাশে রয়েছে সুইচ বোর্ড, লাইট আছে,
এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটার মধ্যে একটা বেসিন আছে, মিরর আছে, জলের কল, শাওয়ার নেই কিন্তু গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। পাশের রুমটা এখনো পর্যন্ত ক্লিন হচ্ছে। এই রুমটা দেখিয়ে দিলাম। তো বেশ ভালো। আমার তো মানে হোমস্টেটা খুব ভালো লেগেছে। আসার পথটার মধ্যে জাস্ট হোমস্টে ঢোকার আগের কিছুটা জায়গার রাস্তাটা একটু খারাপ, হাইওয়ে থেকে বাঁদিক ঢোকার পরে রাস্তাটা একটু খারাপ হয়ে যায়। আর এই হোমস্টেটা হচ্ছে একদম লাস্টে, অনেকগুলো হোমস্টে পেরিয়ে এসে তারপরে এই গায়াবাগ হোমস্টেটা পড়ছে। একদম লাস্টে এই হোমস্টেটা। আমরা একটু ফ্রেশ হয়ে নেবো এবারে, একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার দেখবো আশেপাশে কি কোথায় যাওয়া যায়, একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আশেপাশে কোথায় যাওয়া যায় একটু দেখবো। আর একবার তার আগে দেখিয়ে দিস একদম কটেজ থেকে বেরিয়েই সামনের ভিউটা। এটা হচ্ছে কটেজের একদম সামনের ভিউ। আশা করি এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাবে ভোরবেলা। এখন পুরো মেঘে ঢাকা রয়েছে, কালকে ভোরবেলা একবার দেখবো কেমন লাগে। রুমে ঢুকে আমরা একটু ফ্রেশ হতে না হতেই চলে এলো গরম গরম চা। এতটা জার্নি করে এসে পাহাড় দেখতে দেখতে চাটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আমি এখন হাঁটতে হাঁটতে এসেছি সেই জায়গাটা যেখানটা আমি আসবো বলে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। আমাদের ঠিক হোমস্টের কিছুটা দূরে গেলেই এই জায়গাটা রয়েছে, একটা সুন্দর চওড়া জায়গা, খোলা জায়গা, এখানে বসে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর জায়গা। আমাদের হোমস্টে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই যে এইখানে যে একটুখানি জল পড়ে রয়েছে তার ঠিক পরের জায়গাটাতেই লেফট সাইডে হচ্ছে আমাদের হোমস্টেটা। ওখান থেকে আমি এতটা এগিয়ে এসেছি, এতটা দূরে এসে আমি এখানে এখন একটু হাঁটাচলা করছি। বেশ জায়গাটা বেশ সুন্দর, বেশ অনেকটা চওড়া এই জায়গাটা। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি কেমন। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় বসে, এইখানে বসার জায়গা, মানে বসার জায়গা অ্যাকচুয়ালি নয়, কতগুলো পাথর কেটে রাখা রয়েছে। তো এইখানে বসে সন্ধেবেলা হাতে একটু চা বা কফি, যে কোনো কিছুই নিয়ে বসে নিজের প্রিয়জনের সাথে বসে একটু টাইম স্পেন্ড করা যে কি সুন্দর লাগবে, আমি জাস্ট একবার সেটা দেখিয়ে দিচ্ছি। আমি জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাবে, এপার থেকে দেখা যাচ্ছে পাহাড়গুলো পুরো, আর দূরে দূরে কিছু কিছু সাদা সাদা রঙের বাড়ি, উপরে লাল রঙের চাল, যে কি দুর্ধর্ষ দেখতে লাগছে এখান থেকে। অসাধারণ অসাধারণ। আমি প্রথমবার হোমস্টে থাকছি, আমি যতবারই এসেছি নর্থ বেঙ্গলে কোনো না কোনো হোটেলে বা রিসর্টে থেকেছি, বাট এই হোমস্টে থাকার যে এক্সপিরিয়েন্সটা, সেটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমরা এবারে লাঞ্চটা করতে এসেছি, ঠিক আছে? তো লাঞ্চে দেখিয়ে দিই কি কি আছে লাঞ্চে। এখানে লাঞ্চে আছে ভাত, শাক আছে, এখানে আছে হচ্ছে আলু ভাজা, স্যালাড, এখানে আছে হচ্ছে পাঁপড়, ডাল, এটা হচ্ছে ডিমের কারি, আর সবাই চারজনের চারটে ভাত দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আচারও আছে, রাইট, আচারও আছে। তো এবার আমরা লাঞ্চটা করে নিই, আর খাবারের টেস্ট কেমন সেটা বলছি আমি পরে, লাঞ্চ করার পরে। লাঞ্চের টেস্ট কিন্তু একেবারে ঘরোয়া, আর আইটেমগুলো একদম ঘরোয়া আইটেম ছিল। রান্নার টেস্টও খুব সুন্দর। সারাদিন জার্নির পর আমরা লাঞ্চ সেরে একটু রেস্ট নেব। ওফ, এখন সময় হচ্ছে সন্ধে 5:30। ঘুমিয়ে পড়েছিলাম টানা 1.5 থেকে 2 ঘন্টা। কাঁপতে কাঁপতে উঠেছি, লিটারালি কাঁপতে কাঁপতে উঠেছি, এত ঠান্ডা এত ঠান্ডা। এখন সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার। আমি সামনে একবার পুরো কালিম্পং শহরটা দেখিয়ে দিচ্ছি কেমন। জানি না ক্যামেরাতে দেখা যাবে কিনা, পুরো অন্ধকার সামনেটা, মিটমিট করে তারার মতো আলো জ্বলছে সামনে পুরো কালিম্পং শহরে। পুরো ঠান্ডা ওয়েদার, আর এই ঠান্ডা ওয়েদারে কি মনে হয়, চা, তাই তো? সেই চা আর পকোড়া দিয়ে গেছে। আর আমরা যেখানে বলেছিলাম না সন্ধেবেলার আসরটা বসাবো,
সেইখানটা আসর বসিয়ে দিয়েছি। আমাদের দিয়ে গেছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, চা আর পকোড়া। আমরা সকালবেলাই বলে দিয়েছিলাম 2 কাপ দুধ চা, 2 কাপ র চা। সেই 2 কাপ দুধ চা আর 2 কাপ র চা কিন্তু এখনও আমাদের বলতেও হয়নি, তাই দিয়ে গেছে কিন্তু দিদি। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা এখন বসে চা আর পকোড়ার নীলদা মুখে পকোড়াটা দিয়ে বলো কেমন খেতে। হ্যাঁ, টেস্ট কেমন পকোড়া? প্রচণ্ড ঠান্ডা লাগছে। চা আর পকোড়াটা না গেলে না পেটের মধ্যে শরীরটা গরম হবে না। আমার তো হচ্ছে আরেক কাপ চা খাবো। চা তো লাগবে, চারও তো লাগবেই, ডেফিনেটলি লাগবে। প্রচণ্ড ঠান্ডা। এই সন্ধেবেলায় জায়গাটা কিন্তু পুরো অন্যরকম লাগছিল। সকালের আর সন্ধ্যার কাফের গাঁওয়ের মধ্যে এক বিরাট পরিবর্তন দেখা যাচ্ছিল। আমরা এই ঠান্ডার আমেজটা গায়ে মেখে বনফায়ার আর বারবিকিউয়ের আবদারটাও করে ফেললাম। বনফায়ার আর বারবিকিউ মিলিয়ে আমাদের টোটাল খরচা হয়েছিল ১,৫০০ টাকা, অর্থাৎ ১৫00। বারবিকিউ রেডি, টেস্ট করে দেখি। আহা, অসাধারণ খেতে, অসাধারণ। এই পাহাড়ি গ্রামে বনফায়ার, বারবিকিউ আর প্রচুর আড্ডা মেরে আমরা সন্ধ্যেটা বেশ সুন্দর কাটালাম। এখন 10টা বাজে, আমরা এসছি ডিনারে। দেখিয়েছি কি কি আছে অপশানের ডিনারে। রুটি আছে, এটা কি? এটা আলুর দম। আলুর দম আছে, চিকেন আছে, ঠিক তো, আর স্যালাড আছে সকালের মতনই। নতুন করে টেস্ট নিয়ে আর কিছু বলার নেই। সকালের লাঞ্চের মতনই ডিনারের টেস্টটাও বেশ ঘরোয়া আর বেশ সুন্দর ছিল। এভাবে আমাদের কাফের গাঁওয়ে প্রথম দিনটা শেষ হলো। ডিনারের পরে আমি আর ঐন্দ্রিলা কটেজের বাইরেটা বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম, আর পরের দিন কি করব তার প্ল্যানটাও করে নিলাম। আজকের গল্পটা এখানেই শেষ। এর পরের পর্বে থাকছে লাভা লোলেগাঁও এবং আরও কিছু সুন্দর সুন্দর সাইট সিইংয়ের গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এটা আমায় খুব মোটিভেট করে।